আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ব্রিগেডটা, যেখানে মঞ্চে উঠে রীতিমতো গোটা বাংলাকে স্তম্ভিত করে দিয়েছিলেন এক ভদ্রমহিলা, আদিবাসী মহিলা, কিন্তু কথায় এমনই চাবুকের বাড়ি ছিল যা মানুষকে ভাবাতে বাধ্য করেছিল। সেই ভদ্রমহিলা তারপর কোথায় গেলেন এ নিয়ে অনেকেই অনেক সময় আলোচনা করেন। আজ সেই ভদ্রমহিলা আমার সঙ্গে রয়েছেন। জানেন তিনি কে? বন্যা টুডু। মনে পড়ছে নিশ্চয়ই। বন্যাদি, বেঙ্গল পলিটিক্সে আপনাকে আর একবার স্বাগত। যখন ইন্টারভিউ করেছিলাম তখন বাবা করেছিল আপনার ইন্টারভিউ, আজকে আমি আপনার ইন্টারভিউ করব। বন্যাদি, এই যে ফেজটা, মানে আপনি ভোটের সময়ের পর থেকে কার্যত ওই ফেজটার পর, মানে আপনি ব্রিগেডে উঠলেন মঞ্চে, গোটা বাংলা আপনাই দেখলো, এবং দেখলো বলে নয়, রাতারাতি বন্যা টুডু সুপারহিট হয়ে গেছিল। তারপরে বন্যা টুডুর এই একটা বছর কোথায় ছিলেন আপনি? না, এই একটা বছর ভোটের সময় যেভাবে খাটনাখানি হয়েছিল, শরীর আমার একটু অসুস্থ নয়, আমার একটা ছোট একটা অপারেশন, মানে ছোট বললে না, বড় একটা অপারেশন ছিল। আচ্ছা আচ্ছা। আমি এটা পার্টিকে জানিয়েছিলাম যে আমি শেষ সম্মেলনটা করে, সমাবেশটা করে কিন্তু আমি আর বেরোবো না, আমার শরীর কিন্তু অসুস্থ হয়ে আছে তখন। আর সেই সময় আমার ছেলেও হলো, অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা। বাড়ির মধ্যে একটা বেশ, আমি হলাম জিডি হসপিটালে, ছেলে হলো তারকেশ্বরে। বাড়ির মধ্যে একটা চাপ একটা রয়ে গেল আমার। সেই হিসেবে যতক্ষণ আমি ভালো হচ্ছি না, পরিবারটা যতক্ষণ আমি ভালো করতে পারছি না, ততক্ষণ তো আমি বাইরে বেরোতে পারছি না। বুঝতে পেরেছি। পার্টির কাজ তো আগে আমার নিজের পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, তাদেরকে শেষ নিরাপত্তা দিয়ে দুটোই পরিবার, দল যেমন পরিবার, এটাও তেমনি যেমন পরিবার। আমার পরিবার, তেমন আমার পরিবারটাও সে পরিবার, দলটাও আমার পরিবার। বন্যাদি, এই ফেজটাতে, মানে যে সময়টাতে আপনি একটু দূরে ছিলেন শারীরিক কারণে, পারিবারিক কারণে, যখন দূরে ছিলেন, সে সময় আপনার মানে দলের জন্য কষ্ট হচ্ছিল না? মানে যে সময় দল লড়াই করছে আপনি থাকতে পারছেন না, কোথাও একটা মন খারাপ থাকতো না আপনার? হ্যাঁ, একটা মন খারাপ হতো। সবাই লড়ছে, সবাই মানে চেষ্টার দিকে আছে, যে আমি বাইরে বেরোতে পারছি না। যেহেতু আমাকে 4 মাস টাইম দিয়েছিল, 4 মাস ছাড়া আপনি বাইরে বেরোবেন না। তখন তো সব কাজ শেষ হয়ে গেছে, ভোটের লড়াই শেষ হয়ে গেছে, সবাই খাটছে, আমার কষ্ট হচ্ছিল, কিন্তু মন শক্ত করে বাড়িতে আমি ছিলাম। বুঝতে পেরেছি। বন্যাদি, আপনি যে সময়টা, মানে আপনি শারীরিক কারণে যে সময়টা আপনি বাড়িতে কার্যত গৃহবন্দী হয়ে পড়লেন, ঘরে থাকতে বাধ্য হলেন যে সময়টা, আর যে সময় আপনি বাড়ির বাইরে পা রাখলেন, এর মাঝে তো এই 4টে মাস, এবং আপনি দেখে গিয়েছিলেন তৃণমূল সরকারে রয়েছে, আপনি বেরিয়ে এসে দেখলেন বাড়ি থেকে বিজেপি সরকারে চলে এসছে, ব্যাপারটা তাই তো? আপনি দুটো সরকারকে আপনি খুব কাছ থেকে দেখছেন। মানে গ্রামের মানুষ, আমরা বলি যে শহর তো একরকম, গ্রামের মানুষ আসলে ফিল করেন কি রাজনীতি, কি সরকারের নীতির কোথায় সমস্যা, কোথায় গলদ, এটা বোঝা যায়। আজকে বিজেপি সরকারে আসার পর কি কি সমস্যা ফেস করতে হচ্ছে? দেখো, আমরা তো 15টা বছর তৃণমূলকে দেখলাম, যেই তৃণমূল সেই বিজেপি, আর যে বিজেপি সেই তৃণমূল, পার্থক্যটা কিছু নেই, একই। যেভাবে উনি 2011-তে সন্ত্রাস চালিয়েছে, ইনি 2 মাস না হতেই, মুখ্যমন্ত্রী গঠন না করে বিজেপি সরকার 2 মাসেতেই সন্ত্রাসটা চালিয়ে দিল। সব থেকে বঞ্চিত আমার মেয়েরা। 2 মাসই হলে দুটো রামপুরহাটে যেভাবে ঘটনাগুলো ঘটলো, পরপর দুভাবে দুটো শিশুর ঘটনা, মহিলাদের ঘটনা যেভাবে ঘটলো, আমরা আশা ছিলাম না যে সরকার একটা মানুষ চেয়েছিল, সরকার চেয়েছিল নয় যে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে আনবো না। তৃণমূল যে সন্ত্রাসটা করছিল, মনে করেছিল বিজেপিকে আনলে আরও তো ভালো সুফল পাবো, কিন্তু সেটা হয়নি। শুধু মেয়েরা নয়, সরকারটাই মধ্যে একটা জর্জরিত আগুনের মতন জ্বলছে। যেমন দ্রব্যমূল্য, এখন দেখুন তো, সবজির বাজার থেকে, জিনিসের দাম থেকে, চিনির দাম থেকে, আটা থেকে, ডাল থেকে, সমস্ত দাম। তার মধ্যে তেল আছে, পেট্রোল, ডিজেল, সব দাম। তারপরে সরকার যখন এসে মানুষকে আশা দিল, আমি ঘরে বসে শুনছে, মানুষকে আশা দিল যে 2014 সালে এসেছি, আমরা মুখ্যমন্ত্রী গঠন করব, আমরা যদি ক্ষমতায় আসি। উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল? 450 টাকায় প্রথম মেয়েরা গ্যাসে রান্না করবে বলেছিল না আমাদের? 450 টাকার মেয়েদের গ্যাসে রান্না করবে। এখন সেই গ্যাসের দাম কোথায় হয়েছে? সেই গ্যাস কিনতে গেলে 45 দিন তাকে অপেক্ষা করতে হচ্ছে। এই তো আমাদের রাজ্য সরকারের ভূমিকা। মানুষ এখন বলছে আমরা খাল কেটে আবার কুমির আনলাম।
তখন মমতা এক স্বপ্ন দিয়েছিল, এখন এই সরকার আবার স্বপ্ন দেখাচ্ছে। কি দেখাচ্ছে বুঝতেই পারছেন, যারা সোশ্যাল মিডিয়ারা যারা সামনে দেখেন খোলেন, যে ফুটপাতে নয়, যারা স্টেশনে বাস করতে প্রথম বোল্ডারে মুখ্যমন্ত্রী গাড়ি চালিয়ে দিল, মানুষদের উচ্ছেদ করে দিল সেই শুভেন্দু অধিকারী। আমি নাম ধরে চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি যখন মমতার সাথে যখন লড়াই করছে তখন বলছিল, যখন বোল্ডার যখন মমতায় যখন মুখ্যমন্ত্রী ছিল উনি বলেছিল আমি সামনে গিয়ে লড়াই করব মানুষের সামনে বুক চিতিয়ে। উনি কোথায় গেলেন? যখন মানুষের বোল্ডার দিয়ে ভাঙচুর করে দিচ্ছে ঘর, তখন উনি বলছেন এইসব কিছু আর করা যাবে না, আমরা ক্ষমতায় আছি, আমরা যেটা বলবো সেটাই হবে। এই তো মুখ্যমন্ত্রীর চেহারা। উনি তাই তো 2 মাস হলো না এই বার্তা নিয়ে মানুষের কাছে ছড়িয়ে চিদিবিদি হয়ে গেল, আর এখনও 5টা বছর বাকি আছে। সে কি করবে? এখন যা অবস্থা, এখন মানুষ বলছে এখনই যদি ভোট হয় আমরা পরিবর্তন করতে চাই। মানুষ বলছে একজন লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, তার বদলে অন্নপূর্ণা হয়েছিল। অন্নপূর্ণা মেয়েদের প্রতিশ্রুতি দিয়েছিল কি, যে আমি ভোটে জিতলেই মুখ্যমন্ত্রী হলেই আমি এরই 3000 টাকা দেবো, বলেছিল না? 3000 টাকা দেবো। এখন এই 3000 টাকা নিতে গিয়ে মানুষের মানে কাগজ তো দূরের কথা, হিমশিম খেয়ে যাচ্ছে। পয়সাটা কারা পেল? যারা কাগজ জেরক্স করছে সারাদিন নাই দুয়ারে ছাঁচ দুয়ারে পড়ে পড়ে মানুষের কাছে যাচ্ছে, নেতাদের কাছে। কি হবে গো, আমার অন্নপূর্ণাটা হবে না? হবে হবে, এইরকম মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে। এখন কেউ টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে না। বিডিও অফিসে ঘেরাও করছে, পঞ্চায়েতে ঘেরাও করছে, থানা ঘেরাও করছে, এসডিও ঘেরাও করছে, জেলা পরিষদ ঘেরাও করছে। এই তো সরকারের অবস্থা। এ সরকার চলতে পারে না। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে। আবার মানুষ খেটে খাওয়া মানুষ বলছে যে আমাদের লাল সরকার কি দরকার। কেন? লাল সরকার মানুষের ভবিষ্যতের সরকার, মানুষের থাকার সরকার, মানুষকে আশাবাদী দেয়, মানুষের কাছে এনে তাদের দুঃখ কথা সুখের কথা বলে। এনা তো সেটাই কথা না। অগ্নিমিত্রা কি বলছে, কি বলছেন? একটা মা শিশু তার ফুটপাতে দুধের মানে গরম করার জন্যে জাল দিচ্ছিল, তাকে কিভাবে অপমান করে দুধটা ফেলে দেওয়া হলো। এই তো মন্ত্রী গঠন করার সঙ্গে সঙ্গে এই বার্তা। হ্যাঁ, এ টিকতে পারে? আর আমাদের বলেছিলাম কি, যে মানুষ শেষ কথা বলবে, মানুষই শেষ কথা বলবে, মানুষকে অত ছোট করে দেখা নয়। নাহলে 2 মাস হতে না হতেই বলছে আমরা মুখ্যমন্ত্রীকে পাল্টাতে চাই, সে বিজেপিকে ফেরত করে আবার বাম সরকারকে আনতে চায়। কারা বলছে? খেটে খাওয়া মানুষ বলছে। আরও তো প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি দিয়েছিল? মুখ্যমন্ত্রী হবার পর থেকেই প্রথম ডিএ ঘোষণা করে দিল, প্রথম ডিএ ঘোষণা করে দিল। কোথায় গেল ডিএ? আমি ডিএটা ছেড়েই দিলাম। ডিএ মানে কি বোঝে না? এই সরকার তো সব মানে মানুষকে ভাঁওতাবাজির জন্যে, মানুষকে প্রভাবতনা করার জন্যে, মানুষকে দেখিয়ে দিচ্ছে দেখো আমরা হিন্দুত্ব করছি। হিন্দুত্ব কি গায়ে পড়ে না, খায় না, মাথায় চাপে, কিছু বোঝায় না। একজন সনাতন করছে, একজন হিন্দুবাদ করছে, এসব কোনো যায় আসে না। আমাদের লড়াই হচ্ছে ভাতের লড়াই, আমাদের লড়াই হচ্ছে কাজের লড়াই, আমাদের লড়াই হচ্ছে শিক্ষার লড়াই, আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যর লড়াই, আমাদের লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই। আপনি পাড়া পাড়া দেখুন তো, প্রথমে এসআইআর নিয়ে কি গণ্ডগোল, এসআইআর নিয়ে গণ্ডগোল হয়েছে। মানুষের মধ্যে যে বিভাগটা সৃষ্টি করলো, তাদের বাদ দেওয়া হলো। এখানে ধর্ম নিয়ে সব হচ্ছে, এরা মুসলিম, এরা হিন্দু, এরা আদিবাসী, এরা সাঁওতাল। কারা ভাগ করছে? কারা ভাগ করেছে? এই 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 দলটা, বিজেপি দলটা, এই বিজেপি দলটা সব থেকে পেছনে যেটা হাত আছে, আরএসএস বিজেপিকে পরিচালনা করে। আরএসএস পাড়ায় পাড়ায় ঢুকে গিয়ে যেভাবে হুমকি দেখাচ্ছে। আমাদের আজকে আমি ডিসি মিটিংটা সেরে আসছি, আমাদের একজন ডিসিএম জেলা কমিটির সদস্য, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বাড়ি অ্যাটাক করা হয়েছে। আমাদের বাড়িতে হুমকি, তোমার ছেলেকেও বলেছে যে তুমি আর সিপিএম করা যাবে না, আমরা সিপিএমের হারবাদ বাহিনী। কি হারবাদটা কে? এইরকম কথা কি আপনাকে সরাসরি কেউ বলেছে? হ্যাঁ হ্যাঁ, আর সিপিএমকে এই মিছিল করতে দেওয়া যাবে না, এইখানে আমাদের ঝান্ডা উঠবে, আমাদের গেরুয়া রঙের ঝান্ডা উঠবে। ঝান্ডাটা কি তার বাপের নাকি? হ্যাঁ, আমাদের ঝান্ডাটা হচ্ছে পেছনে দেখুন শ্রমিকের,
আর হচ্ছে খেটে খাওয়া মানুষের লড়াই, কাস্তের লড়াই, হাতুড়ির লড়াই। হাতুড়িটা হচ্ছে শ্রমিক, আর সেই ঝান্ডা ধরে রাস্তায় ফেরে তারা টয়লেট করে বাথরুম করে দিচ্ছে। এত বড় সাহস কাদের হয়েছে? এত বড় সাহস কাদের হয়েছে? কে দিয়েছে ওদের সাহস? আজকে লাল ঝান্ডার ইয়েতে তাদের বাথরুম পেচ্ছাপ করে দিচ্ছে। যার যেটা ধর্ম সে পালন করতে পারে। আপনি ধর্ম নিয়ে রাজনীতি করবেন আপনার কাছে, কিন্তু খেটে খাওয়া মানুষের কাছে ধর্ম না জাতপাতের বিচার করে না। সেটা আমাদের এই লাল ঝান্ডা বুঝিয়ে দিয়েছে মানুষকে। এখন সেই মানুষ বুঝে গেছে যে লাল ঝান্ডা ছাড়া আমাদের গতি না। আমাদের লড়াই হচ্ছে, আমাদের মীনাক্ষী লড়াই করছে, সবাই লড়াই করছে। হ্যাঁ, আমরা তো কারো তো আমরা তো বাড়া ভাতে ছাই দিইনি। আমাদের খেটে খাওয়া মানুষের লড়াই, আমাদের পরিষ্কার লড়াই, আমাদের যারা কৃষকের লড়াই, যারা এখনো পর্যন্ত কৃষকরা আলু যেভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলো আমি আলু কিনবো, বাজারে পাঠাবেন না পাঞ্জাবে পাঠাবেন, কিছু নয়। এখন দেখুন যেন আলুদের কী অবস্থা। আলু, সবজির দাম বেড়ে যাচ্ছে, আদা রসুনের দাম বেড়ে যাচ্ছে, চিনির দাম বেড়ে যাচ্ছে, আলুর দাম নেই। একটা সারের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আর কিন্তু যেটা মানুষ খেটে খাওয়া মানুষের দুটো পয়সা আসবে সেটা কিন্তু নেই। এটা 2 মাসে বুঝে গেছে তৃণমূল সরকার। 10টা বছর 15টা বছর চলেছে, এটা 15 বছর চলবে না। এই 5টা বছর কি হাই হাই করছে। আমরা কিন্তু হাল ছাড়িনি। সবাইকে তো বলে দিচ্ছে, সিপিএমকে দেখা যায় না, সিপিএমকে দূরবীন দিয়েও দেখা যায় না। লাল ঝান্ডা মানে ওদের অত অসুস্থ, কিন্তু একটা না একটা দেখা গেছে। দেখা যদি নাও যেত তবু আমরা মানুষের পাশে লড়াই করব। এটা চ্যালেঞ্জ আমাদের। আমাদের ক্ষমতা থাকি আর না থাকি আমরা গরিবের মানুষের পাশে আছি, থাকবো। লাল ঝান্ডাকে নিয়ে আমরা শেষ লড়াইটা করব। দিদি, আমার মনে পড়ছে আপনার ব্রিগেডের ওই ভাষণ, যেখানে আপনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তারপরেও আরও বেশ কিছু ভাষণে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আপনি এর পরের বার ক্ষমতায় আসেন কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনার সামনে, মনে আছে? এবং মজার ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার হেরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর আপনি কতটা তৃপ্তি পেয়েছিলেন? যে লড়াই আপনি গত 15 বছর ধরে লড়ে এসেছেন, এবং আপনি নিজে যখন পঞ্চায়েতের যখন আপনি দায়িত্বে ছিলেন সে সময় আপনাকে একটা অমানসিক লড়াই লড়তে হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আপনি মারও খেয়েছেন একাধিকবার, আপনার পরিবারের লোকজন পর্যন্ত হ্যাকেলড হয়েছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন তখন কতটা তৃপ্তি আপনি পেয়েছিলেন? দেখো, মমতা যে এত তাড়াতাড়ি বিদায় হবে আমরাও স্বপ্নয় ভাবতে পারিনি। এত তাড়াতাড়ি চলে যাবে আমরাও ভাবিনি। যে কোনো একটা কারণে সে চলে গেছে, কিন্তু ওদের সিটটা তো বেড়েছে। কোনো মাঠে ময়দানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। সব বোয়াল মাছের মতন বিজেপি হাঁ করে যাচ্ছে, টপ 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 করে গিলে নিচ্ছে। এখন মমতা এখন চুপচাপ করে ঘরে আছে না কোথায় আছে তাও আমরা জানি না, কিন্তু এত তাড়াতাড়ি করে হেরে যাবে আমরা ভাবতে পারিনি। মমতার একটা লড়াইয়ের দিক ছিল, মানুষের মধ্যে ছুটে যাওয়া, মানুষের মধ্যে আসা যাওয়া, এটা ছিল। আর নেই। মমতাকে চাইনি, হ্যাঁ, মন থেকে চায়নি, উড়িয়ে দিয়েছে, মানে হারিয়ে দিয়েছে। কি করে হেরেছে সবাই জানে, ভোটের লড়াই তো সবাই জানে কি হয়েছে। 12টার পর থেকে তো ভোট তো গণনায় হয়নি। হ্যাঁ, 12টার পর থেকে গণনায় হয়নি, ও প্রচার করে দিল বিজেপি জিতে গেল। সেই যেমন তৃণমূলের বাড়ি দিন আমাদেরকে ঘেঁষতেই দেয় না, তো গণনা হবে কি করে? কারণ হচ্ছে মমতাকেও মানুষ বুঝে গিয়েছিল এই সরকার থাকবে না, কিন্তু মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, যে রুটি রুজির জন্য লড়াই করবে, কাজের ধারাতে লড়াই করে, যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে সেইভাবে এগোবে, কিন্তু সেটা হলো না। সেটা কিন্তু এরা বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে এদের যে একটা প্রবণতা হলো যে হিন্দুত্ববাদ নিয়ে আর সনাতন ধর্ম নিয়ে, এটা নিয়ে একটা ব্যাপক এদের একটা প্রচার হলো। মানুষ কিন্তু নিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি তুলনা করতে বলি, আপনি মানে কে ভালো কে খারাপ আপনি বলবেন? দেখো, শুভেন্দু অধিকারী তো একসময় তো মমতার ডান হাত বাঁ হাত ছিল। ডান হাত বাঁ হাত ছিল। 2021 দল ছাড়লেন। হ্যাঁ, দল ছাড়লেন, কিন্তু মমতাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী দেখার জন্য উঠে পুড়ে লেগেছিল সেই শুভেন্দু অধিকারী। দেবী দুর্গা দেখতে চেয়েছিলেন, তাই দেখিয়েছে। মমতাকে আবার পাল্টা মুখ্যমন্ত্রী করার চেষ্টা করেছেন, উনি ভূমিকা ছিল। আজকে উনি মমতাকে হারিয়ে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করলেন, সেটাও আমরা দেখলাম। এইবার আমাদেরও লড়াইটা দেখতে হবে। মমতাকে তো ওই এনেছে, মানে
অধিকাংশই শুভেন্দুর মমতার কাছের ঘনিষ্ঠ। হুম হুম। কি হয়েছে না হয়েছে সারদা নারদা সমস্ত শুভেন্দু জানে, মমতা জানে, শুভেন্দুও জানে। আর এটাও জানে যে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে কিভাবে টাকাটা নিচ্ছে সবাই এটা জানে। সেগুলো বলছে নাকি এখন সব ওগুলো দেখা যায়নি, ওনারা দেখতে পায়নি, কিন্তু সবাই মোবাইলে সোশ্যাল মিডিয়াতে দেখেছে শুভেন্দু একটা চোর ছিল। এখন বিজেপিতে হয়ে মুখ্যমন্ত্রী একটা ডাকাত হয়েছে। এখন জানি না আপনি কিভাবে প্রচার করবেন, আপনারা তো প্রচার করা মাস্টার, প্রচার করবেন। এ গরিব লোকের সরকার নয়, এইটা হচ্ছে আদানি আমদাদের বড় লোকের সরকার। গরিব লোকের যদি সরকার হতো আজকে পেটে লাথি মারতো না। আজকে শুভেন্দু নিজে মনে করে যে আমি শেষটা সেরা হয়ে গেছি। আজকে আমাদের এখানে হুগলি জেলা তারকেশ্বর, এর আগে কি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত পরিবার কি বাবা তারকনাথে জল ঢালেনি? জল ঢালেনি, জল ঢেলেছে। যার যেটা ভগবানের শ্রদ্ধা সে শ্রদ্ধা করেছে। এখন উনি সেই হেলিকপ্টারে ফুল ছড়াচ্ছে, জল ঝাপটাচ্ছে, জল দিচ্ছে, ফোয়ারা দিচ্ছে, সে দিক, যার টাকা আছে সে করতে পারে। কিন্তু অসহায় ব্যক্তিগুলোকে দিকে দেখেছেন, সব থেকে পিছিয়ে পড়া মানুষ, আজকে রোজ মজুরি কমে গেছে, সব থেকে যেটা কেড়ে নিয়েছে খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজটা। যে কাজটা জি রাম না ভীম করেছে বসে আছে, 100 দিনের কাজটা আমরা বলেছিলাম 200 দিনটা হোক, ওনারা বলেছিল 150 দিন হবে না 125 দিন হবে। এখনও পর্যন্ত তৃণমূলের সরকার 2021 সাল থেকে কাজ বন্ধ করে দিয়েছে। এখনও এই সরকারটা এলো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের 100 দিনের কাজটা লুটে ফুটে খেয়ে নিত। তাহলে তো দুটো সরকারের কার্য তো কোনো ফারাক নেই। ফারাক নেই, আমি তো বললাম, প্রথমেই বলেছি যে তৃণমূল সেই বিজেপি, যে বিজেপি সেই তৃণমূল, দুজনের মধ্যে একটা গটাপকে সব চলে আছে। প্রথমেই বলেছিল না শুভেন্দুকে ধরবে, শুভেন্দুকে ধরবে। যখনই শুভেন্দুকে ধরার মধ্যে সবাই বলছিল না একদিন সোশ্যাল মিডিয়াতে এইবার ধরা পড়বে, সব থেকে ডান হাতটা তো দূরের কথা, ধরতে ধরতে ভাঙ করে নরেন্দ্র মোদী গিলে নিল, ব্যাস হয়ে গেল। ডবল মানে ওনারা কি বলে, আমরা মানুষকে ভয় দেখিয়ে। এখন বিজেপি সরকার বুঝে গেছে, নাহলে আজকে ছাঁচতলায় বরতলায় যেভাবে বিজেপিরা হুমকি দিচ্ছে আমাদের মানুষকে দেখে, তারা ভয় খেয়ে গেছে। অত ছটফটেনি কিসে? আপনি ভোটে জিতেছেন, আপনি কাজের ধারাটা বাড়ান, স্কুল বাড়ান, শিক্ষা বাড়ান, স্বাস্থ্য বাড়ান। যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার চেষ্টা করুন। আপনি কি করছেন? শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছেন। ধর্মটা মানুষ গিলে নিয়েছে, এর কিছু হবে না। সনাতন বলছেন এটা কিচ্ছু হবে না। মানুষের এখন যা চাহিদা হয়েছে, বেকার ছেলেদের ট্রেনে বাসে যাতে যে কষ্ট হচ্ছে, মানুষের হাকার কাজ চায়, কাজ চলবে কি করে? এত জিনিসপাতির দাম হলে চলবে কি করে? এই মানুষকে ভাঁওতা দিয়ে দেবে কি করে? সব তো লুটে পুটে নিজের ভান্ডারে ঢুকিয়ে নিয়েছে। মমতাও ঢুকিয়েছে, শুভেন্দুও ঢুকাচ্ছে। এখন গরিব মানুষকে টাকা দিতে গেলে দেবে কোত্থেকে? এখন তো কমিয়ে দিয়েছে। এখন কত কি 1 কোটি কত টাকা দিয়েছে, এবারেও কত টাকা 20 তারিখ পর্যন্ত দেবার কথা ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, সব ঢুকেছে, সব ঢুকেনি। আর এখানে ফোন করছে, ওখানে ফোন করছে, গরিব মানুষরা আমাদের দুয়ারেও আসছে, বলছে আমার ভাণ্ডারটা ঢোকেনি, কী হবে? আমার ভাণ্ডারটা ঢোকেনি, কী হবে? একটা ভাণ্ডার দিতে গেলে তার আধার কার্ড চাইছে, তার প্যান কার্ড চাইছে, তার জমির দলিল চাইছে, তার বাস্তবে রেকর্ড যে কী যায় আসে। এটা খেটে খাওয়ার মানুষের একটা 3000 আমি দিতে পারবে না, কেন প্রতিশ্রুতি দেবো? কেন প্রতিশ্রুতি দেবো? আপনি 300 টাকা, আমরা বলেছিলাম 600 টাকা রাজ্য সরকার মজুরি দিক, 100 দিনের রোজ মজুরিটা বাড়াক, সেই টাকাটা যখন আপনি দিতে পারছেন না, গরিব মানুষকে বলছে আমি ভাণ্ডার দিচ্ছি 3000 টাকা দেবো। সে 3000 টাকা দিতে গিয়ে তার জীবনে যে তথ্যগুলো আছে, 18 বছর হয় না, সে ছেলের প্যান কার্ডের সমস্ত তথ্য চাইছে। কিসের? আপনি 2000-3000 টাকা দেবেন, এত মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? তার মানে কি বাড়ির কি আছে না আছে সমস্ত খুঁটিনাটি জেনে সে টাকা দেবে? ওই জন্য ওই মানুষ টাকা পাচ্ছে না। যাই থাকুক না, সে বলছে যে স্বামী চাকরি করলে তার 2টো ছেলে আছে, সে টাকা পাবে না। সে স্বামী চাকরি করে, তার 2টো ছেলে আছে, তার বৌমারা পাবে না টাকা। মানুষ মেনে নিতে পারছে না। এ লড়াই আমাদের চলবে। মানুষ তো এখন প্রচুর ঘেরাও করছে, মানুষ আমাদের কাছেও আসছে, বলছে আমরা টাকা পাচ্ছি না, চলো আমরা লড়াই করব, দেখা যাক। দিদি, এই যে
আপনি বলছেন যে বামেদের প্রতি মানুষের আবার আগ্রহ বাড়ছে, ভরসা বাড়ছে, মানুষ আসতে চাইছেন বামেদের কাছে এবং বলছেন যে এই দুর্দিনে বামেরাই একমাত্র আস্থার হাত। এই যে কথাগুলো আপনি বলছেন, কোথাও কি আপনার মনে হচ্ছে যে সামনে তো পুরো ভোট আছে, সামনে তো পঞ্চায়েত ভোট আছে, এই দুটো ভোটে একটা বড়সড় রদবদল বামেদের দিকে বা বামেদের আসন সংখ্যা আগের তুলনায় অনেকটা বাড়বে? মানে বিশেষ করে পঞ্চায়েত ভোটটার কারণে আমি জিজ্ঞেস করছি। দেখো, ওরা যেভাবে এখন পাড়া শহরে গ্রামে যেভাবে সন্ত্রাস চলেছে, মানুষ ইচ্ছাকৃত প্রকৃত হলো আমার কাছে আসতে পারছে না। আচ্ছা কেন? তাদেরকে ভয় দেখানো হচ্ছে, আচ্ছা। সরাসরি তাদেরকে রাত্রে ভয় দেখানো হচ্ছে যে সিপিএমকে যাতে দেখা না যায়, সিপিএমের ঝান্ডা ধরতে যাবে না, সিপিএমের বাড়ির পাশে জন্য সীমানা যেন না দেখে। মানে বিজেপি কি কোনো কারণে সিপিএমকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে, এই কারণেই ভয় পাচ্ছে, কারণ হচ্ছে সিপিএম খেটে খাওয়া মানুষের দল, তো গরিব মানুষের হয়ে কথা বলে, তো গরিব মানুষ তাদেরকে তুলেছিল একজনের বামপন্থীর মানুষ, লাল ঝান্ডাই তুলেছিল। অধিকারটা কারা দিয়েছিল? এই লাল ঝান্ডা মানুষই গরিব মানুষের অধিকারটা দিয়েছিল। আর বিজেপির সরকার আর তৃণমূলের সরকার, তৃণমূল তো নেই, ওদের কথা বলা না বলাই চলে, এখন বিজেপির সরকার, ওরা ভয় খাচ্ছে গরিব মানুষকে আবার নিয়ে আসবে। গরিব মানুষকে, যখন আমাদের বামপন্থী মানুষ ছিল, এক কাটা জায়গা, তাদের বাস্তবের রেকর্ডের জায়গা 5 কাঠা জায়গা, 1 শতাংশ জায়গা তাদেরকে দেয়া হয়েছিল। এর একটা ভয় খাচ্ছে, কারণ হচ্ছে যে আবার সিপিএম সরকার এলে আবার এই গরিব মানুষের হয়ে কথা বলবে, এইটা একটা মনের মধ্যে ওদের ভয় কুড়ে কুড়ে খাচ্ছে। একটা স্বাভাবিক, দেখো, একটা মানুষ খেটে খাওয়া মানুষ যে জায়গায় বাস করছে, প্রথমত কথা হচ্ছে তার বাস্তবের রেকর্ডটা করে দেওয়া। প্রথমত তাকে খেটে খাওয়া, চাকরি যদি নাও থাকে, তাকে 1 কাঠা জায়গা দিলে সে চাষ করে খাওয়া, এইটা একটা মানুষের, আমাদের খেটে খাওয়া মানুষের। আর বিজেপি সরকার বলছে গরিব মানুষ, সাঁওতাল, আদিবাসী, ক্ষেত মজুরদেরকে দেখা যাবে না। তাই এতদিন তো বামপন্থীরা লড়াই করে এসেছে খেটে খাওয়া মানুষের, তাই সেটা মানুষ বুঝে গেছে এই সরকার ছাড়া আমাদের গতি নেই। আর এই 2 মাসে যা ওর নীতি, ওদের আদর্শ মেনে যা কাজ করছে, এদের নীতিও নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এরা তো শুধু ধর্ম নিয়ে, এরা বুঝে গেছে বিজেপি সরকারটাকে পাল্টাতে গেলে আমাদের কোমর বাঁধতে হবে। আনতে গেলে এই যে সামনে যে লড়াই হচ্ছে, একটা বিরাট একটা লড়াই, লোকসভা ভোট আবার আছে পঞ্চায়েত ভোট। দেখো, পঞ্চায়েতটা হচ্ছে ওদের যেভাবে তৃণমূল প্রার্থী দিতে দেবে না, তৃণমূল বোর্ডে আমাদের প্রার্থী দিতে দেয়নি, বোর্ড গঠন করতে দেয়নি, সেইভাবেই ওরা অত্যাচার করে, রাহাজানি করে এইভাবে করবে। এবার আমাদের বল হচ্ছে তো মানুষকে নিয়ে বল, ওদের প্রশাসনকে সব সময় রেখে। এখন দেখছেন না, যেভাবে মমতা যখন মুখ্যমন্ত্রী ছিল পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে নিয়ে কাজ করেছে, ঠিক এই সরকারটাও শুভেন্দু প্রশাসনকে নিয়ে গরিব মানুষকে হামলা করাবে, পঞ্চায়েতের ব্যবস্থা নিয়ে করাবে, আর কোনো রকমের আমাদের প্রার্থী দেবার ইচ্ছা হলেও তাদেরকে দাঁড়াতে দেবে না। এই ভয় থাকছে, এইটা একটা ভয় থাকছে, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয়, লোক নই, বা আমরা শেষ লড়াইটা করব। কারণ হচ্ছে পঞ্চায়েতটা হচ্ছে গরিব মানুষের লড়াই, পঞ্চায়েতটা হচ্ছে খেটে খাওয়ার মানুষের লড়াই, পঞ্চায়েতটা হচ্ছে মানুষের আসা যাওয়া, স্বাস্থ্য, শিক্ষার যে সার্টিফিকেটটা নিয়ে হসপিটালে কাজে, সেটা লড়াই। এখন ধরতে গেলে পঞ্চায়েতের ভোটটা তো হয়নি, এখন বিজেপি এখন হো হো করে পঞ্চায়েতে যাচ্ছে, যেখানে ডাটা এন্ট্রি হয় না কম্পিউটারে, 100 দিনের কাজ, এটা ওটা এন্ট্রি হয়, সেটা বলা হচ্ছে যে বিজেপি সদস্যরা এখন কি বুথে বুথে কি মঙ্গল কমিটি হয়েছে না, ওনাদের সভাপতি হয়েছে, তারা গিয়ে বলছে কিছু মালকড়ি পাওয়া যাবে। আচ্ছা, পঞ্চায়েতে গিয়ে মানে টাকার খবর খোঁজ করছে, এখানে কিছু পাওয়া যাবে, মালকড়ি পাওয়া যাবে, তাহলে থাকলে আমাদের দিন, আপনারা যেমন কাজ করছেন করুন, আমাদের টাকা চাই। মানে ওই সরকারটা যেমন ছিল টাকা ছাড়া বোঝে না, আর এই সরকারটা দুটো নেতা হয়ে গেছে পাড়ায়, না দুটো নেতা হয়ে গেছে, কিছু বিজেপি নেতা টাকা ছাড়া কিছু বোঝে না, এরাও সেই রকমই পঞ্চায়েতে গিয়েও হামলা করছে, নেতাদের বাড়িতে হামলা করছে, কিছু টাকা দাও, তোমার কিছু করবো না,
এইরকম তৃণমূল যেমন চালিয়েছে, বিজেপিও চালাচ্ছে, পঞ্চায়েতটাই এভাবেই ওরা দখল করার চেষ্টা করব, তবু আমরা শেষ লড়াইটা করব। আমরা তো হাল ছাড়িনি কোনোদিন, বুঝতে পেরেছি। আমরা হালে লড়াই করব। দিদি, হুগলি অঞ্চলটা, বিশেষ করে ওই দাঁতপুর, ধনেখালি, এই পুরো জোনটা আপনার দৌড়ের একটা সাক্ষী হয়ে রয়েছে। মানে যেখানে 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 মানুষ বলেছে যে জমি কেড়ে নেওয়া হচ্ছে বা জমি প্রশাসন নিয়ে নিতে চাইছে, সেখানে সেখানে আপনি গিয়ে ব্যারিকেড হিসেবে আপনি দাঁড়িয়েছেন। মানে বন্যা টুডু সেই সময় ছিল লড়াইয়ের প্রতীক। সেই বন্যা টুডু কি আবার ওই একই রকমভাবে ফিরে আসছে? মানে আগামী দিনগুলোতে কি একই লড়াই দেখা যাবে আবার? হ্যাঁ, লড়াই দেখুন, আমি লড়াই ময়দানে সবসময় আছি, আমি কাউকে ভয় করি না। আমি না করেছি তৃণমূলের ভয়, না করেছি প্রশাসনের ভয়, না করেছি বিজেপির ভয়। দেখুন, সামনে থাকলে আমি যতটুকু ক্ষমতা থাকে আমি লড়াই করার চেষ্টা করি, যেই হোক। আমি আমাদের আসামে বন্যার তারাতে আমাদের স্টেশনে আমরা গুড়া ইয়ে করলাম, কালেকশন করলাম। মানুষ সুস্থভাবে টাকা দিয়েছে। কিছুরা বলছিল ওই দেখ সিপিএম পার্টিরা কোটো নাড়িয়ে খায়। আমি কি দেখুন, আমরা কোটো নাড়াতে পারি, আপনাদের মতো চোর নই। আমরা চুরি করে খাই না, কাউকে হুমকি দিয়ে খাই না। আমরা কোটোটা নাড়াই, সেই টাকা আসামে যাবে। আমাদের মতন অসহায় ব্যক্তি, খেটে খাওয়া মানুষরা যারা দিন আনে দিন খায়, তারা জলের সাথে ডুবে যাচ্ছে, তাদেরকে পাঠাবার জন্যে গরিব মানুষের কাছে আমরা হাত পেতেছি। তারা স্বচ্ছাই আমাদের টাকা দিয়েছে। আমরা টাকা, সেই টাকা জেলাতে দিয়েছি, জেলা থেকে আমাদের রাজ্যে চলে যাবে। এইভাবে মানুষের বন্যাটুকু কাউকে ভয় করে না। আমি একটু সময়ে ব্রিগেড সবাই বলেছিল, অনেক লোক আমাকে প্রশ্ন করেছিল, অনেক সাংবাদিক প্রশ্ন করেছিল বন্যাদি কোথায় গেল, কোথায় চলে গেছে, না ওকে কোনো রকমের না, আমাকে কেউ বাড়ি ঢুকিয়ে দেয়নি। একটা কষ্টের জায়গা কি বন্যাদি আছে যে সব জায়গা থেকে এক্সপেক্ট করা হয়েছিল বন্যা টুডু বিধানসভা ভোটে দাঁড়াবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ভোটে দেখা গেল না, মানে প্রার্থী হিসেবে দাঁড়াতে দেখা গেল না। একটা কষ্ট কি কোথাও আছে? না না না, দেখো, বিধানসভা দাঁড়াতে দেয়নি এটা তো মনে ভুল। বিধানসভাটা কোনো রকম তো আমরা ঠিক করে দেবো সেটা তো নয়। তিনি বিজেপির মতো নয় তো যে আমাদের বিধানসভায় বন্যা টুডু ডাঙ্গাবে। বিধানসভার যার যেটা কোটা, আমার ধনেখালি বিধানে আমাদের এসি কোটা, সেখানে বন্যা টুডু দাঁড়াবে কী করে, এটা তো আমাদের জানতে হবে। আমি জানলে সাধারণ মানুষকে যদি জানাতে যদি না পারি, সেটা অনেকে লোক করেছে যা ধনেখালি বন্যা টুডু দাঁড়াবে না, এটা তো আমার শখ নেই। কারণ হচ্ছে ওটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের সিট, এসি সিট ফরওয়ার্ড ব্লকে, প্লাস দল ঠিক করবে কি, দল ঠিক করবে। আমাদের দেখো, সব সময় আমাদের পার্টির একটা নিয়ম শৃঙ্খলা আছে। তৃণমূল বিজেপির মতন না, যে ক্ষমতাতে গেলে সে একদম ইয়ে হয়ে গেল, ক্ষমতা দেখিয়ে সে বিরাট একটা নেতা হয়ে গেল না। আমাদের নিয়ম শৃঙ্খলা আছে, যেটা পঞ্চায়েতেও হলেও নিয়ম শৃঙ্খলা, জেলা পরিষদেও হলেও, বিধানসভাতেও হলেও, লোকসভাতে হলেও আমাদের পার্টি যেটা ঠিক করে দেবে সেটাই আমাদের মানতে বাধ্য হবে। কেউ কাকে মনে জোর করলেও হবে না। সাংবাদিকরা কি বললো, আপনারা কি বললেন, সেটা আমাদের কোনো যায় আসে না। মানুষ অনেক রকম বলবে, আর এইসব ভুল ধরা, তথ্য ধরা তো মানুষের কর্তব্য। না, তা নয়, আমি কোনো ভুল ধরার জন্য আমি প্রশ্নটা করিনি। আমি জাস্ট জানতে চাইছিলাম, একটা খারাপ লাগা ইচ্ছে খানিকটা থাকে তো একটা মানুষের, যে আমি একটা লড়াই করছি, যদি একটা ভোটে দাঁড়ানোর সুযোগ আমাকে দল দেয়, তাহলে আমার খুব ভালো লাগে। এর থেকে তো আরো ভালো, এই যে আমি লড়াই করতে পেরেছি, এই থেকে তো আলো ভোটে খাওয়া মানুষ। এই তো আমি দাঁতপুরে যে লড়াইটা করলো, ওটাকে আমাকে পার্টি বলে দেন, আমার নিজের স্ট্রং আছে, আমার সেই লড়াই তো পুলিশ করার মতো লড়াই, যে লড়াই আপনি লড়েছেন। সে তো পার্টি যখন চাইবে, মনে করবে, যখন পার্টির উপরে ভরসা আমাদের আছে, কোনো রকমের না। আমাকে প্রার্থী হতেই হবে, কিছু ইয়ে করতেই হবে, সেটা ব্যাপার নয়। দিদি, একটা জিনিস আপনি আমায় বলুন, সেটা হচ্ছে একদম মানে লাস্ট কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে যে এই যে ধরুন সিপিআইএম 0 ছিল, সেখান থেকে সিপিআইএম 1 হয়েছে, মুর্শিদাবাদে সিপিএম জিতেছে একটা আসন, সামনে এতগুলো ভোট আছে। আপনার কি কথা মনে হয় যে 5 বছর পরে বিধানসভা ভোটটাতে সিপিআইএম অনেক বেটার জায়গায় থাকবে, হয়তো ক্ষমতার কাছাকাছি চলে আসতে পারে? না, ক্ষমতা দেখো একদম 0 থেকে 0 কিছুটা বেড়েছে, কিন্তু বুথ আমাদের কিছু কিছু বুথও আমাদের বেড়েছে। আচ্ছা, বুথে যখন তৃণমূলের ইয়েতে ছিলাম তখন অনেকটা হারি ছিল, মানুষ চায়নি, তখন ভোটটাও করাতে দিত না, 10টা বাজলে বাইরে বার করে দিত। আর এটা দেখেছি মানুষ ভোট দিয়েছে, কিছু বুথে বুথে ভোটে আমরা জিতেছি, বুথ আমাদের ভোট পার্সেন্টটাও কিছু বেড়েছে। তখন একটা হাওয়া ছিল, তখন একটা প্রচারও ছিল।
এবারে আসবে আগে রাম, হুম। এর আগেও বলেছিল আগে রাম আসবে। দেখো ওদের একটা প্রচার ছিল, সেই প্রচারটার একটা কাজ নিয়েছে, ওদের প্রচুর টাকা, প্রচুর টাকা, যখন তখন ওরা টাকা মানুষকে কিনে নিয়েছে। দেখো একটা খেটে খাওয়া মানুষ, চাকরি নেই বাকরি নেই, যে যখন পাচ্ছে টাকা গুলে নিচ্ছে, সেইভাবে কাজটা করেছে। দেখুন আমাদের সিপিএম পার্টি কোনো টাকা নেই, হুম। গরিব মানুষ কালে কালে আমরা হাত চাইতেই যাই, দাও কোটোনারা এটা করে, আমাদের মানুষের টাকা দিয়ে আমাদের পার্টিটা চলে। কারণ হচ্ছে আর বিজেপির সরকার বাইরের টাকা, আর শেষের টাকা বাইরের টাকা, যখন তখন ভোটের মেশিনের মতন কিনে নিচ্ছে, মানুষকে কিনে নিচ্ছে, প্রচুর বুতে বুতে টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে। তখন সেই মানুষ, গরিব মানুষ ভোগটা গিলেছে। মানুষ যখন বুঝতে পারবে তখন মানুষই ফিরিয়ে নিয়ে আসবে। আমরা বন্যা টুডুকে ভেবেছিলাম যে একটা বিরতি নিয়েছেন, হয়তো বন্যা টুডুর মধ্যে সেই আগুন নেই, ভুল ভেবেছিলাম। বন্যা টুডুর মধ্যে যে বিস্ফোরণ এর আগে দেখেছি, এখনও সেই একই রকমভাবে বিস্ফোরক বন্যা টুডুই আছেন। সেই আগুনে বন্যা টুডুরই দেখা আজকে আবার মিলল এই ইন্টারভিউতে। নিশ্চয়ই আপনারা তার ইঙ্গিত পেলেন, সেই স্পার্ক দেখতে পেলেন। বন্যা টুডু আবার ফিরছেন, প্রবলভাবে ফিরছেন, এবং একই সঙ্গে এটাও বন্যা টুডু বলে রাখলেন যে তিনি কিন্তু না তৃণমূলকে ভয় পেয়েছেন, তিনি না বিজেপিকেও ভয় পাবেন। অর্থাৎ বন্যা টুডু যে লড়াইয়ের সমার্থক শব্দ, সেটা থাকবে, তাই আমরা দেখব বলে আশা করছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্যাদি, ভালো থাকবেন।